আরে বাহ, রক্ষীদের জন্য এত মায়া। আন্ডারগ্রাউন্ডের গ্যাংস্টার বস নিক জেব্রান শেষে একজন রক্ষিতাকে নিজের স্ত্রী বানিয়েছে। কতজন পুরুষের বিছানায় নিয়ে এরপর নিজের বিছানায় নিয়েছেন গ্যাংস্টার বস। আমাদের জানা মতে নিজের টিস্যুতেও হাত লাগাতে কাউকে দেন না। আর এখন একজন রক্ষিতার জন্য এইভাবে ধ্বংসে মেতে উঠলেন। যে মাফিয়া সাম্রাজ্য আপনার কথায় উদ্বাস করত, সেখান থেকে 18 জন মাফিয়া আপনার শত্রুতে রূপ নিয়েছে। মেয়েটাকে নিয়ে দিন, মেয়েটাকে দিয়ে দিন, সব ঠান্ডা হয়ে যাবে। রক্ষিতা রেখে রক্ষিতা রেখে কী লাভ যদি। আর বলতে পারেনি। তীব্র আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ে। সমস্ত গার্ড নিকের দিকে বন্দুক তাক করে, কিন্তু চোখের পলক ফেলার আগে তারা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কালো হুডিতে আবৃত 20 জন গার্ড এগিয়ে আসে, যেগুলো অদৃশ্যের মতো গ্যাংস্টার বসের সাথেই থাকে। তাদের হাতেই নিহত হয় কায়াত আর ইগোরের দেহরক্ষী। ইগোর ভয়ার্ত চোখে তাকায় রক্তাক্ত কায়াতের দিকে। গলার এক অংশ থেকে গড়গড় করে রক্ত ঝরছে। নিক রাগে হিংস্রতায় নিয়ে গাড়ির কাচের উপর আঘাত করে ফেলে। কাচে ফাটল ধরে যায়। গ্যাংস্টার বসের হাত থেকে চিপচিপ করে রক্ত ঝরে রক্তাক্ত চক্ষু নিয়ে এগিয়ে যায় কায়াতের দিকে। ছটফট করা কায়াতের বুকে পা তুলে দিয়ে চেপে গর্জন করে উঠছে। কুত্তার বাচ্চা, আমার রানীকে বাঁচিয়ে তোর সাহস কিভাবে পেলি? তুই জানিস সে কে? তার পরিচয় কি? সে কার প্রাণভ্রমরা? ও অ্যানাস্তাসিয়া অ্যানি, ইরানের রাজকন্যা আর আমার রাজ্যের রানী। গ্যাংস্টার বস নিক জেব্রানের বেঁচে থাকার অবলম্বন। যে গ্যাংস্টার বস নিক জেব্রানের হুঙ্কারে পুরো রাজ্য থমকে যায়, সেই গ্যাংস্টার এই রমণীর চোখের পানিতে থমকে যায়। নিক রাগে নিজেরই খেই হারিয়ে ফেলে। পা দিয়ে আরো জোরে চাপ প্রয়োগ করে বলে, শুধুমাত্র তোদের থেকে হেফাজত করার জন্য ওকে রক্ষিতে বানানোর অভিনয় করেছিলাম। গ্যাংস্টারদের দুর্বলতা থাকতে নেই, পৃথিবীর সামনে তুলে ধরতে চায়নি সে দুর্বলতা। চারজের বাচ্চা, আমার দুর্বলতা জেনে গেলে তোদের মতো কুত্তারা চলে আসবে ঝাঁপিয়ে পড়তে। তাই এত লুকোচুরি, এত নাটক, এত তালবাহানা সে তোদের সহ্য করতে পারে না। আজ পুরো পৃথিবী জানুক, আর তোরাও জেনে রাখ, রক্ষিতা নামক ক্রয় করা মেয়েটা আমার জীবনের সব থেকে বড় দুর্বলতা। আমার প্রাণভ্রমরা, পুরো মাফিয়া রাজ্যের মালিকেন, আমার রানী, আমার ঘরের রানী, আমার ভালোবাসা, আমার অক্সিজেন, আমার ভবিষ্যৎ সন্তানদের মা। সর্বশেষ এক হার্টলেস গ্যাংস্টার বসের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নিক আবারও থামে। কায়া ছটফট করছে গলা কাটা মুরগির মতন। পাশ থেকে ইগর অনুরোধ করছে ছেড়ে দিতে। নিক তাতে থত পিষে বলে, আমার ঘরের রানীকে নেওয়ার জন্য বারবার যে অ্যাটাক করছিস, কলেজে খাবে না মাদারফাকার? মাফিয়া সাম্রাজ্যের হাজারটা নিয়ম হয়তো আছে, একজন মাফিয়া আরেকজন মাফিয়াকে প্রাণে মারতে পারবে না। কিন্তু তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি কে। না কোনোদিন নিয়ম মেনেছি, না কারো কথা শুনেছি। হাজারটা নিয়ম আমি নিজে হাতে তৈরি করি। আবারও যদি আমার স্ত্রীর থেকে লালসা নিয়ে আসিস, খোদার কসম, শুধু দেহ থেকে টুকরো টুকরো করবো না, প্রতিটা মাংসের টুকরোকে ফালিতে রূপান্তর করবো। নিকের এই হিংস্র রূপ ইগর ভয়ে থেমে থমথমে খেয়ে যায়। নিকের হাত ধরে উঁচিয়ে চেঁচিয়ে উঠে, নেক স্টপ, মরে যাবে। স্টপ, স্টপ, ভুলে যাবে না ও একজন মাফিয়া, তাদেরকে জানে মারতে নেই। একজন গ্যাংস্টার লিডার হয়ে আপনি এই নিয়ম ভঙ্গ করলে সমস্ত মাফিয়াদের সম্পর্ক বিচ্ছেদে পরিণত হবে, একজন আরেকজনের সাথে যুদ্ধ শুরু করবে। এই নিয়ম ভাগবেন না প্লিজ। নিক থামে। রাগে ফুসফুস করছে। ইগর দ্রুত কায়াতের কাছে যায়। নিকের 2 জন গার্ডকে ইশারা করে গাড়িতে তোলার জন্য সাহায্য করতে। সমস্ত গার্ড যেন এতক্ষণের অন্য জগতে ছিল। কারোর জন্য নিজের বসের এত মরিয়া হয়ে ওঠা তারা এই প্রথম দেখেছে। যে গ্যাংস্টার বসকে লোকেরা কলিজা আর গলা কাটতে দেখে, সে একটা মেয়ের প্রতি এতটা আসক্ত হয়েছে। আর কি হবে এই আসক্তির পরিণাম? কেটে যায় 10 দিনের মতন। জঙ্গলের পাশে একটা বিলাসবহুল কটেজে, সেই দূর অরণ্যের নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকা সেই কটেজটি যেন কোনো গোপন ষড়যন্ত্রের অমোঘ আবরণে আবৃত। ভেজা কাঠের দেয়ালে ঝুলে থাকা ছায়াগুলো নিস্পন্দন বাতাসেও অস্বাভাবিক কাঁপন তুলে অদৃশ্য কোনো সতর্ক বার্তা রেখে যাওয়ার জন্য। ভেতরে 8 জন মাফিয়া বসা, প্রতিটি মুখে অস্ফুট ওজনের মতো ভারী নীরবতা। এক
অজ্ঞাত সিদ্ধান্তের ছায়ায় উপবিষ্ট। সেখানে জমায়েত হওয়া 8জন মাফিয়ার চোখ মুখ শক্ত করে রাখা। কায়াত এখন খানিকটা সুস্থ। মৃত্যুর সাথে 1 সপ্তাহ লড়াই করে বেঁচে ফিরেছে। গলায় আঘাত পাওয়ার কথা বলতে পারছে না তেমন। গলা পুরোটা ব্যান্ডেজ করা। সামনে বিভিন্ন হুইস্কির বোতল, রাশিয়ান ভদকা আর অনেক কিছু। মেক্সিকোর মাফিয়া ওয়াইনের গ্লাসে বরফ মেশাতে মেশাতে বলে, অনেকদিন পর আপনার দেখা মিলল মিস্টার কায়াত। কায়াত খাট চেপে শক্ত গলায় বলে, মায়া দেওয়া থাকলে তবেই তো দেখতে যাব, কিন্তু আমাদের সম্পর্ক তো প্রয়োজনজনিত। কায়াত দাঁতে দাঁত পিষল। কানাডার মাফিয়া ম্যাসিমো ইগোরের তীর্যক চোখে তাকিয়ে বলে, এমন কি বলেছিলেন যে গ্যাংস্টার বস এতটা রেগে গেলেন? ওনার রাগ হিংস্রতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সচরাচর উনি মাফিয়াদের উপর অ্যাটাক করে না। আপনাকে কেন এভাবেই জখম করেছে? ইগোর গম্ভীর গলায় বলে। ওর বউকে রক্ষিতা বলছিল তাই। বাকি মাফিয়ারা অবাক হয়ে একসাথে উচ্চারণ করে উঠছে, ওয়াইফ? বাট হাউ ডিড হি ইভেন গেট ম্যারিড? ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন ইট। আমাদের মুখের খাবার নিয়ে নিজেই আবদ্ধ করে ফেলল। ইগোর আর কায়াত একে অপরের দিকে তাকায়। কায়াত বাঁকা হেসে বলে, ইয়েস মিস্টার ম্যাসিমো, আপনাদের সবার মুখের খাবার নিয়ে গ্যাংস্টার বস নিজের আবদ্ধ করে ফেলেছে। দেখুন আপনার ক্ষুধার জ্বালায় ছটফট করছে। আর সেই দিকে গ্যাংস্টার বস দিনের পর দিন ফুর্তি করছে। এখনো সময় আছে সিনিয়ানোর, ভুলে যাবেন না। সিনিয়ানা আমাদের স্বভাব। মেক্সিকোর মাফিয়া ক্রিশ্চিয়ান অবাক হয়ে বলে, But he is the gangster boss, raising a voice against him as like doom. No matter how formally you fight, this is the fatal unlimitedly towards us. And power and intellect, his standards are mates. তার বিরুদ্ধে কথা বলা মানে নিজের ধ্বংসকে ডেকে আনা। আমরা যতই লড়াই করি না কেন, শেষ পর্যন্ত আমাদের পরিণতি একই থাকবে। ক্ষমতার বুদ্ধিমত্তা সব দিক থেকেই তিনি সবার চেয়ে এগিয়ে। কায়াত কিছুক্ষণ চুপ থেকে ক্রুটিল হেসে বলেন, মিস্টার ক্রিস্টিয়ান কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়াটা বড় কথা নয় মিস্টার কায়াত। যদি যুদ্ধ লেগে যায় মাফিয়াদের মধ্যে, সে কথা ভাবছি। ইগোর ওয়াইনে চুমুক দিয়ে বলে, 18 জন পাগল ছিল এই মেয়ের জন্য, বাকি 10 জন এ পথ থেকে সরে গিয়েছে গ্যাংস্টার বসের ভয়ে। বাকি আছি আমরা 8 জন, যারা প্রতিনিয়ত এই মেয়েটাকে চাচ্ছি। এখন এটা একটা জেদে পরিণত হয়েছে। উনি যদি আমাদের জিনিস নিজের নামে দলিল করে ফেলতে পারেন, তাহলে আমরা কেন ছিনিয়ে নিতে আসতে পারবো না? যা হবে আমরা 8 জনের মধ্যে। যত যুদ্ধ রক্তপাত সব আড়ালে, যাতে এই খবর বাইরে না যায়। প্রয়োজনে গ্যাংস্টার বসকে মেরে হলেও এই মেয়েটাকে ছিনিয়ে আনবো। ম্যাসিমো অধৈর্য হয়ে বলে, কিন্তু এই মুহূর্তে মেয়েটা কোথায়? কায়াত শক্ত গলায় বলে, সেটাই তো জানতে পারছে না মিস্টার ম্যাসিমো। বাগান বাড়ি মেনশনে এই 2টা জায়গায় থাকতে পারে। আর যাই হোক, এত মূল্যবান সম্পত্তি মিনারে রাখবে না। এতটা শিওর কিভাবে হচ্ছেন? এইসব ফাকিং চিন্তা চেতনা এমনিতে আসে ম্যাসিমো। মিনারের পুরোটাই পাপাচারে লিপ্ত একটা স্থান, যেখানে মাটির নিচে সুড়ঙ্গ পথে নারীদের বন্দি করে রাখা হয়, শিশুদের জিম্মি করে রাখা হয়। ড্রাগস, মাদক, অস্ত্র, অবৈধ মাল সব এখানে। গ্যাংস্টার বসের টর্চার ছিল এই মিনারের নিচে। সুড়ঙ্গ পথে দরজা খুললে রাতের অন্ধকারেও কান্নার শব্দ শোনা যায়, খোবাখুবির আওয়াজ পাওয়া যায়। সহস্রবার মাফিয়াদের মিটিং হয় এই মিনারে। আর সব থেকে বড় কথা, নরখাদক জেড আছে এখানে। আর এত এত রিস্কের মধ্যে নিজের প্রাণ ভোমরাকে কখনোই রাখবে না। ক্রিশ্চিয়ান অবাক হয়ে বলে, প্রাণভমরা? ইগোর বাঁকা হেসে বলে, হ্যাঁ, প্রাণভ্রমরা। গ্যাংস্টার বসের আসক্তি, বাজেভাবে আসক্ত এই মেয়ের প্রতি, সেটা তো। প্রতিটি মাফিয়ার চোখে অবাকের ঝলক। কিন্তু উনি তো মেয়েদের পছন্দ করেন না, কোনোদিন পজিটিভও বারেও যায়নি।
প্রয়োজন কোনোদিন গেলে ও যে মেয়ের কাছে ঘেঁষতে এসেছে তাকে খুন করে এসেছে। হুট করে একটা মেয়েতে আসক্ত, সত্যি অবিশ্বাস্য ব্যাপার কায়াত। আর এই ঘটনা সবাই জানে। যেদিন উনি গ্যাংস্টার বস হয়েছিলেন সেই দিন উপহারস্বরূপ একটা সুন্দরী মেয়ে দিয়েছিল এক রাতের জন্য। পরের দিন সেই মেয়ের কাটা মাথা পাওয়া গেছে, শরীর মাথা আলাদা। আমরা না পুরো মাফিয়া সাম্রাজ্য অবাক হয়ে গিয়েছিলাম। যেখানে প্রতিটা মাফিয়া সুন্দরী নারী দেখলে মাথা ঠিক থাকে না, সেখানে উনি খুন করে ফেলেছেন। জিজ্ঞাসা করলে বলেছিলেন ওনাকে টাচ করেছে সেই জন্য মেরেছে। মেয়েদের সহ্য করতে পারে না, অথচ আজ মেয়ে সংসার করছে। ইগোর গম্ভীরতা চেনে বলে। উনি ভালো জানবেন। কায়াত ওয়ানের গ্লাসটা রেখে বলে। এখন হয়তো উনি নারী শিশু পাচার করেন না, মানে? মানে গত 4 মাসে কোনো নারী শিশু পাচার হয়নি। সেই সেই ফাইল দেখিনি আমি। আর গ্যাংস্টার বসের মিনারও কোনো নারী শিশুকে বন্দি করতে দেখিনি। মনে হয় উনি এসব ছেড়ে দিয়েছেন। আপনি শিওর? এতদিন ছিলাম না, বাট গত 1 মাস ধরে একদম শিওর কোনো পাচারের সাথে যুক্ত হয়। কোনো পাচারের সাথে যুক্ত নয় উনি। আমাকে ইতালিয়ান মাফিয়া তাই বলল। খবর নিয়ে জানতে পারলাম ওনার থেকে কোনো পাচার হয়নি। তার মানে উনি পাচার ছেড়ে দিয়েছেন। ইগোর কপাল কুচকে বলে। কবে থেকে এটা? যেদিন মেয়েটাকে উনি রক্ষিতা হিসেবে কিনেছেন সেদিন থেকে, বা হয়তো তার আগের থেকে, বাট আমরা জানি না। আপাতত এসব কথা থাক। এই 1 মাসের মধ্যে মেয়েটাকে নিয়ে আসাতে সবাই সাহায্য করবে তোমরা। এটাই ফাইনাল। সবাই একই কথা বলে। যা করবেন ভেবে পদক্ষেপ নেবেন। প্রচুর হিংস্র উনি। একবার হাতের নাগালে পেলে নিয়ম কানুনও মানবেন না। কায়াত ঘাড় কাত করে পৈশাচিক হেসে ফিটফিট করে। পদক্ষেপ তো অবশ্যই নিব, বকাচোদার দল। তোদেরকে জাস্ট হাতিয়ার বানালাম। এই সুযোগে আমি আমার প্রতিশোধ নিয়ে নিব। এই মেয়েটাকে চিনিয়ে আনবো, সাথে গ্যাংস্টার বসের কলিজা। রাতের অবিচ্ছেদ্য অন্ধকার যখন শহরের প্রতিটি কোণকে নিস্তব্ধতার কঠোর শাসনে আবদ্ধ করে ফেলেছিল, ঠিক সেই মুহূর্তে নির্জন প্রান্তে স্থির হয়ে থাকা বুলেট প্রুফ গাড়িটি যেন কোনো অব্যক্ত শক্তির অবৈধ দুর্গরূপে প্রতিবাদ হচ্ছিল। চারিদিকে শুনছান নীরবতা, যার কোনো প্রতিধ্বনি নেই, কোনো ব্যথায় নেই। এই নিস্তব্ধতায় বাগান বাড়ির সামনে বুলেট প্রুফ গাড়িটি যেন অশান্ত হয়ে দাঁড়িয়ে আছে। নীরবতা গাড়িটিকে এমনভাবে পরিবেষ্টন করেছিল যেন অদৃশ্য কোনো নিয়তির অরুচিকর প্রহরীরা তাকে পাহারা দিচ্ছে। গাড়ির অভ্যন্তরে বসা 2 যুবক, গ্যাংস্টার বস আর ক্রিমিনাল লিডার। নিক নিজের নরম সিটে কঠোর গাম ভেজে পেছনে হেলান দিয়ে বসে আছে। নিজের চারিপাশে অন্ধকারকেও তার অব্যক্ত কর্তৃত্বে সংহত করে রেখেছেন। কানে হেডফোন গুঁজে রাখা, কানে গেঁথে থাকা হেডফোনের তীক্ষ্ণ নীরবতা তার নিস্তব্ধতার মধ্যে এক ধরনের একান্ত বিচ্ছিন্নতা সৃষ্টি করে। আর চোখ বন্ধ থাকা অবস্থায়ও তার মুখভাব এমন এক অনুচ্চারিত সতর্ক বার্তায় আবৃত থাকে, যা মুহূর্তেই সম্ভাব্য বিপর্যয়কেও পূর্বানুমান করতে সক্ষম বলে প্রতীয়মান হয়। গাড়ির একপাশে বরফের টুকরো রাখা আরিশ এই মাত্র এসেছে। নিকের খোঁজে ম্যানসনে গিয়েছে, সেখানেও পায়নি সে। অবশেষে না পেয়ে মিনারে গিয়েছে। সুড়ঙ্গ পথ ধরে টর্চার সেল পর্যন্ত খুঁজে এসেছে সে, কিন্তু কোথাও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। 4 দিন ধরে নিখোঁজ ছিল। কোথায় ছিল কারো জানা নেই। গার্ডদের জিজ্ঞেস করলে বলেছে কেউ জানে না। এমনকি এই 10 দিনের ভিতরে মিনারে পর্যন্ত যায়নি। অবশেষে এখানে পেয়ে আরিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাড়ির বাহিরে থেকেও 20 মিনিট অপেক্ষা করেছে। এতদিন পর দেখা হওয়ার পরও হার্টলেসের বাচ্চা দরজা খুলেনি। আরিশ একজন ধৈর্যশীল বন্ধুর দায়িত্ব পালন করে 20 মিনিট অপেক্ষা করে 20 মিনিট পরে নিক দরজা খুলে দিলে শান্ত ভঙ্গিতে গাড়ির ভিতরে ঢুকে অধৈর্য হয়ে কিছু বলতে যাবে, তার আগে থেমে যায়। বিরক্তিতে নিকের দিকে তাকায়, যার কানে হেডফোন গুজে রাখা, চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। সামনে বরফের টুকরো দেখে আরো বিরক্ত হয়ে যায়। নীরবতা ভেঙে আরিশ বিরক্তি নিয়ে বলে, আবারও অডিও বুক শুনছিস? কোনটা শুনছিস?
নিক চোখ বন্ধ করে রাখা অবস্থায় গম্ভীর গলায় বলে, ক্রস ফায়ার। আরিশ নাক মুখ কুচকে সামনের দিকে তাকায়। আচমকা চোখ যায় একটা সিরিঞ্জের উপর। সিরিঞ্জটা অধৈর্য হয়ে হাতে নেয়, দাঁত দাঁত পিষে বলে। আবারও ড্রাগস নিয়েছেন? নিক কানের হেডফোন খুলে শীতল গলায় বলে, প্রয়োজন এটা অনেক, নাহলে ভেতর অগ্নিকাণ্ডে ছাড়খাড় হয়ে যাবে। কিসের জন্য ড্রাগস নিচ্ছিস এখন? এখন তো ড্রাগস নেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। তোর কাছে তোর অ্যানি আছে, তাহলে বেপরোয়া কেন হচ্ছিস? নিক হালান দিয়ে বলে। থেকেও আমার কাছে নেই আরিশ। আরিশ গম্ভীর শ্বাস ফেলে বলে। মিনারে যাচ্ছিস না কেন? অ্যানি একা আছে। নিক ছন্নছড়া ভাবে উত্তর দেয়। একা আছে বলে অক্ষত আছে, একদম শান্তিতে আছে। আমার ছায়া ওর জন্য মঙ্গলজনক নয়, আমার কালো ছায়া ও সহ্য করতে পারে না। আরিশ শান্ত গলায় বলে। সেটা বিয়ে করার আগে ভাবতে পারিসনি? বিয়ে না করে কি করব? বিয়ে ছাড়া স্পর্শ করে কলঙ্ক করব কিভাবে? এই নারীর চোখের পানির এই ওজন আমি সহ্য করতে পারি না। আমি তো নিজের করতে চেয়েছিলাম, হালাল করে নিয়েছে। এখন চাইলেও যেতে পারবে না। আমার স্পর্শ ওর রক্ত ছড়ায়, আমার উপস্থিত ওর কলিজা কাঁপায়। কিন্তু আমি তো এমনটা চাচ্ছি না। এই ঘৃণার চাহনি সহ্য করতে পারছি না। গ্যাংস্টার বস হেরে যাচ্ছে একটা দৃষ্টির উপর। কিসব বালসেল ইমোশন এগুলো, যত সব ফাকিং অনুভূতি। ছা, আরিশ কিছুক্ষণ গম্ভীর থেকে বলে। তুই নিজেই তো ঘৃণা জমিয়েছিস। টর্চার কম করেছিস ওকে? এত টর্চারের পরেও তোকে ভালোবাসবে মনে করিস? নিক রক্তলাল চোখে তাকায় আরিশের দিকে। ভালো না বাসলে আমার সাথে থাকতে হবে, আর বাসলেও। তবুও টর্চার কমালি না। আমি টর্চার করতে চাই না। আর 5 জন সাধারণ মানুষের মতো আমার হৃদয়ে প্রেম নেই, ভালোবাসা নেই, কাউকে চাওয়ার আকাঙ্ক্ষা নেই। যা আছে সবই মরিচিকা, হিংস্রতা, অশুভ ছায়া, ছিনিয়ে নিয়ে আসার তীব্র বাসনা। যখন ওর চোখে ঘৃণা দেখি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আঘাত করে বসি বাজেভাবে, সামলাতে পারে না নিজেকে। আখ হিংস্র হায়না হয়ে ওঠে, যা ওর জন্য মঙ্গলজনক নয়। এতটা হিংস্র হয়ে গভীর আসক্তি কিভাবে জন্মাতে দিলি রিক? জানিস তো মাফিয়াদের দুর্বলতা থাকতে নেই। এখন তোর দুর্বলতা তো পুরো দেশ জেনে গিয়েছে। শত্রুদের সাথে প্রতিঘাত করবি কিভাবে? যদি তারা অ্যানিকে ছিনিয়ে নিতে আসে তখন? নিকের আঁখি ধীরে ধীরে লালচে হতে থাকে, চোয়াল শক্ত হয়ে আসে ধীরে ধীরে। গ্যাংস্টার বস তীব্র ক্ষোভ নিয়ে শক্ত গলায় বলে। নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত লড়ে যাব। কেউ যদি আসে, কলিজার টেনে আনবো। আর এইটা সম্পর্কে ভালোভাবেই জানিস। আর যদি অ্যানিকে নিতে আসে? নিক একই ভঙ্গিতে বলে। কলিজার ভিতরে লুকিয়ে রাখবো। আরিশ নিঃশ্বাস ছেড়ে বলে। 4 দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছিস দিনের পর দিন, বাইরের আলো বাতাস দেখতে দিচ্ছিস না। মেয়েটার মানসিক সমস্যা হয়ে গেলে? নিক কৃপাদেশ নাড়িয়ে বাঁকা হেসে বলে। এমন হওয়ার কোনো চান্স নেই। আরিশ কপাল কুচকে বলে। মানে? নিক নিচের ছোঁচ কামড়ে ধরে বলে। গোপনে ট্রিটমেন্ট চলছে, মানসিক বিপর্যস্ত কিছুটা, তবে চিকিৎসা চলছে। আরিশ অবাক হয়ে বলে। অ্যানি জানে সেটা? নো। আরিশ ভ্রু নাচিয়ে বলে। কোন ডাক্তার আর কখন আসে উনি? ডক্টর ইসাবেলা মাসে একবার রাত 1টার সময় এসে দেখে যায়। ঘুমে বেহুশ হয়ে থাকে তখন। আরিশ অবাকের পর অবাক হচ্ছে। সেই জন্য তো সেই অবাক হচ্ছিল। এত বড় বড় ট্রমা পার করার পরও সেদিন এতটা সুস্থ সবল দেখাচ্ছিল কিভাবে। আরিশ হয়তো এনির দিকে তাকায়নি, কিন্তু একবার ভুলবশত তাকিয়েছিল। তখনই এইটুকু তো বুঝেছে আগের থেকে আরো সুন্দর হয়েছে। শরীরে তেমন ক্ষত চিহ্ন নেই, স্বাস্থ্য অনেকটা উন্নতি হয়েছে। আরিশ চোয়াল শক্ত করে নিকে 2টা পিছড়ে গাড়ি দিয়ে বলে। শালা সব কিছুতেই তুই ফার্স্ট। এতই যখন কেয়ার করিস তখন আঘাত করিস কেন? হাঁকা তো আমি করবো, আবার সে জায়গায় মলম আমি লাগাবো। I won't give anyone even the slightest right to care for her, because she is my obsession, my fierce addiction. No drug has ever calmed me the way her presence, her fabulous scent quietly steadies my mind. আরিশ তপ্ত শ্বাস ফেলে বলে। তুই অতিরিক্ত অ্যাডিকশন হয়ে যাচ্ছিস নিক, নিজেকে আটকা। তোর দুর্বলতা আর থাকতে নেই। নিকছুচ কামড়ে বলে। Time has passed. তাহলে এইভাবেই সারা জীবন ঘরবন্দি রাখবি? Yes. আরিশ গম্ভীর হয়ে বলে। এতটা হার্টলেস কেন হচ্ছিস? মেয়েটা কষ্ট পাবে। নিক
তীক্ষ্ণ চোখে তাকায় আরিশের দিকে। হঠাৎই শার্টের কলার চেপে ধরে জলশব্দ করে বলে, তোকে এত টেনশন করতে বলেছি আমি? আমার বউয়ের জন্য আমি আছে, তার স্বামী এখনো বেঁচে আছে। আবার যদি এসব ফাকিং রিফ্লেকশন করতে আসিস, মাটির নিচে পুঁতে দিয়ে আসবো। আরিশ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আর ইউ ক্রেজি নিক, তুই আমাকেও সন্দেহ করছিস? তোর মনে হয় আমি অ্যানের দিকে অন্য দৃষ্টিতে তাকাবো? কেন তাকাস নেই? আরিশ থমথমে খেয়ে বলে, অজান্তেই চোখ আটকে গিয়েছিল। মন তো আর নিজের কথায় চলে না, আমার কি দোষ বল? শালা তোকে দিয়েছিলাম দেখে রাখতে, অথচ তুই? নিক থেমে যায়। ভাগ্য ভালো তোকে জানে মারিনি। আরিশ ইনোসেন্ট ফেস নিয়ে বলে, 2 দিনের মোহে পড়ে গিয়েছিলাম ভাই, তার জন্য তো কম শাস্তি দিসনি। কিন্তু বিশ্বাস কর, এখন নিজের ছোট বোন ভাবি। তোর যদি এতেও প্রবলেম হয় তবে নিজের মায়ের আসনে বসাচ্ছি, তবু এইটা নিয়ে আমার উপর টর্নেডো চালাস না। নিক গম্ভীর হয়ে শক্ত গলায় বলে, আমার আসক্তি, আমার এডিকশন জানার পরও যখন এই নারীর উপর মোহিত হওয়ার বিষয়টা তুই নিজে আটকাতে পারিসনি, তখন ভাবলে কিভাবে অন্য পুরুষ নিজেদের আটকাতে পারবে? হে মেয়ে ধ্বংসাত্মকারীস। কোন পুরুষকে 2 মিনিটে ঘায়ল করার ক্ষমতা রাখে। তার দৃষ্টি ধারালো অস্ত্রের মতো শান্ত, কিন্তু আগুনের শিখা যে তাকাবে সেই পড়বে। আমি যদি বাইরে বের করি, হাজারটা পুরুষ তাকাবে, লালসার চোখ দিয়ে কেড়ে খাবে, হাত বাড়াবে একটু ছুঁয়ে দেখার জন্য। কতজনকে খুন করে রক্তাক্ত করবো আমি? ওর সমস্ত সন্দেহ যেমন নামে লিখিত, সেটার ভাগ আমি কাউকে দিতে ইচ্ছুক নই। আরিশ কিছুক্ষণ তাকিয়ে থাকে নিকের দিকে। এইটা কি তার ভাই গ্যাংস্টার বস নিক জেফরান, যার হৃদয়ে কোনো মায়া নেই, করুণা নেই, অথচ আজ একটা মেয়ে কেন্দ্র করে এত পাগলা মেয়ে? আরিশ তপ্ত শ্বাস ফেলে বলে, কোথায় ছিলে এই 10 দিন? ইতালি গিয়েছিলাম। হঠাৎ? 15 কোটি টাকার অস্ত্র, এইটা রেডিয়েল ছিল। দুর্বলভাবে তারামি করতে এসেছিল কয়েকজন, একসাথে 20টার মাথা আলাদা করে মাটি চাপা দিয়ে এসছে। এখন পুরোটাই আমার। জানাসনি আগে? হুট করে হয়ে গেছে। তোকে কিছু ফাইল দেখানোর প্রয়োজন, চল আমার সাথে ভিতরে। নিক হারান দিয়ে বলে। জরুরি না হলে যাব না। আরিশ হতাশ হয়ে বলে, জরুরি ভাই, কিছু কন্ট্রাক্ট পেপার আজ সকালে এসেছে রাশিয়া থেকে। আরিশ ব্লেজার খুলে জীবানের উপর খুলে রাখে। নিক নিচের ছোঁচ কামড়ে ধরে ব্লেজারের বুতাম খুলছে আর গম্ভীর পায়ে উপরে উঠছে। পেছন থেকে একটা মেজি কণ্ঠস্বরে চারদিক ঝংকার তুলে কিছুক্ষণ নীরব থেকে সবকিছু। আরে গ্যাংস্টার বস আপনি? এই একটা লাইন ওটা তাচ্ছিল্য ভাষায় বলেছে, সেটা পুরোটাই প্রকাশিত। আরিশ চোখ ছোট ছোট করে গম্ভীরভাবে তাকায়। নাজলিকে দেখে সিনা চানচান হয়ে যায়। নিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। চোখের সামনে নারী অবয়ব দেখে কপালে ভাঁজ পড়ে। ঘাড় ছড়িয়ে একটা বড় লাল চোল, ধবধবে ফর্সা মুখ। নিক কিছুক্ষণ তাকিয়ে গম্ভীর হয়ে উঠে। নাইটি কে বুঝতে বাকি নেই। বিরক্তিতে আবারও সামনে তাকায়। নিককে দৃষ্টি সরিয়ে নিতে দেখে নাজলি হেসে বলে, গ্যাংস্টার বস কি ম্যানার্স জানে না? নিজের বইয়ের বড় বোনকে সম্মান দিয়ে সালাম জানাতে হয়, কোনোদিন শিখেননি? নিক যেতে গিয়েও উপরে যায়নি। কিছু একটা ভেবে নাজলির দিকে এগিয়ে আসে। অনেকটা দূরত্ব বজায় রেখে ছোচ কামড়ে ধরে বলে, নিজের বউটা বাদে আপাতত কাউকে মানুষ মনে করি না। বউটা জাস্ট আমার, তার সাথে কার কার কানেকশন সেটা খুঁজে লাভ নেই। গাছে কি ফল ধরেছে সেটা দেখা উচিত, গাছে পানি দিয়ে কি পরিচর্যা করেছে সেটা দেখার কোনো ইচ্ছে আমার নেই। নাজলি কৃত্রিম হেসে বলে, বউকে আদেও বোমা নেন নাকি বদ্ধরুমের আসামি বানিয়ে রেখেছেন, জেলখানায় বন্দি করেছেন? নিক জীবাদেশ নারী বলে, সেটা আপনার না জানলেও চলবে। আমার স্ত্রীকে আমি যেভাবে খুশি রাখবো। বাইরের লোকদের কথা শুনে সংসারে আগুন লাগাতে চাই না। নাজলি জেদ্দি গলায় বলে, সংসার নয়, নিয়ন্ত্রণ নিক জিব্রান। মাছ দিয়ে কুরবানি হয়েছে আমার নিষ্পাপ বোন। আচ্ছা সব বাদ দিলাম, ওর বয়সটা জানেন? মাত্র 18 হয়েছে, এখনো পরিপূর্ণ বাচ্চা হয়নি। আমার চোখে এখনো বাচ্চা। যাকে আগলে রেখেছিলাম সে এখন ক্ষণে ক্ষণে আপনার রক্তাক্ত খেলায় পিষে যাচ্ছে। একবার বিবেকের খাতায় প্রশ্ন করে দেখবেন, সে কি আদেও ঠিক আছে? আপনি একজনের ভালোবাসা ছিনিয়ে এনেছেন। নাবিদ ভাই এনিকে সে ছোট থেকে ভালোবাসে, ছোট থেকে এনিকে নিজের মতো করে ট্রিট করে গিয়েছে। পর্যাপ্ত বয়সের জন্য অপেক্ষা করেছে। এনির যখন বয়স হবে তখন নিজের বউ করে ঘরে তুলবে। কিন্তু
আপনি ঘূর্ণিঝড়ের মতো সব ধ্বংস করে দিলেন, একজনের ভালোবাসা কেড়ে নিলেন, ক্ষমতা দিয়ে সবকিছু আটকে রেখেছেন। নাবিদ ভাইয়ের মতো এমন ভালো মানুষের চোখে দিনের পর দিন পানি ঝরছে জাস্ট আপনার কারণে। আপনি কাপুরুষের মতো 2 দিনের ভেতর সব লন্ডভন্ড করে দেন। এত কিসের জেদ আপনার? দুনিয়াতে তো মেয়ের অভাব নেই। আমার বোনটার পিছনেই কেন পড়েছেন আপনি? কেন অন্যের ভালোবাসা ছিনিয়ে নিলেন? নিকের ধূসর মনি চকচক করে জ্বলছে। নাজরির চোখও লাল হয়ে গিয়েছে, কান্না আটকে রেখেছে কোনো রকম। নিক ঘন ঘন শ্বাস টেনে কপাল ঘিষে বলে, ধ্বংস করাটা আমার কাজ মিস নাসলি। আমি ধ্বংসাত্মক জেনেও 15 রিপিট করছেন কোন জ্ঞানে? কাপুরুষ অপেক্ষা করে আর বিয়ের পুরুষ বউ বানিয়ে ছাড়ে। তাছাড়া আমার বাজারের অংশ থেকে সৃষ্টি করা নারীকে অন্য পুরুষের নামের সাথে মিলিত করেন কোন স্পর্ধায়? এখন যদি আপনার প্রাণটা নেই, ছটফট করবেন না তো? নাজলি তার ছিল হিসে বলে। আপনার ধ্বংস না দেখা অব্দি মরতে চাচ্ছি না। নিক ঠোঁট চেপে গভীর গলায় বলে, চাপ নেবেন না। আপনাকে 10-15টা বাচ্চার আন্টি না বানিয়ে মরবো না। এতদিনে হয়ে যেত, কিন্তু আপনার বোনই মানতে চাচ্ছে না। নাজলি লজ্জায় কেসে উঠে আরিস ঠোঁট চেপে হাসি সংবরণ করে। নাজলি রাগে ফুঁসে উঠছে। ভুলেও যদি এমন কিছু করেছেন তাহলে? নাজলিকে বাক্যটা শেষ করতে না দিয়ে নিক গম্ভীর গলায় বলে, কলমের কালে অপচয় করে ফেলে দেওয়া উচিত না মিস নাজলি। নাজলি ফ্রিকুচকে ফেলে। নিকের ইঙ্গিত বুঝতে পারছে না। এদিকে আরিসের চোখ বড় বড় হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে নাজলির দিকে তাকায়। নাজলিকে অবুঝের মতো তাকিয়ে থাকতে দেখে চোখ চেপে হাসে। নাজলি অবুঝের মতো বলে, বুঝলাম না, কি ইঙ্গিত দিয়েছেন? কিছু ইঙ্গিত দেয়নি, বলাটা আমার ইচ্ছে ছিল। এখন বুঝে নেওয়াটা আপনার দায়িত্ব। নাজলি বিরক্ত হয় নিকের প্রতি। রাগটা যেন আজ একটু বেশি বেড়ে যাচ্ছে। অনেক কষ্টে নিজেকে সংযত করে বলে, আজ প্রথম আপনাকে দেখেছি, দেখলে মনে হয় না ভিতরে এত কালো দুনিয়া পুষে রেখেছেন। আমাকে কেন বন্দি করে রেখেছেন? নিকো খাপছাড়া ভাবেই বলে, আপনাকে আটকে রাখা আমার জব নয়, সেটা নিজের হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন। নাজলি রাগে ফুঁসে উঠছে। হাজবেন্ড মাই ফুড, মুক্তি দিন আমাদের। ওকে আমাকে দিতে হবে না, সারা জীবন দাসত্ব করবো আপনাদের। তবু আমার ছোট বোনটাকে মুক্তি দিয়ে দিন। জেলখানায় সে নরকীয় রুমে থাকতে পারবে না সে। আপনার দেখা কোনো জেলখানার স্বামী স্ত্রী ইন্টিমেট হয়? কিন্তু আমি তো হয়েছে, একবার নয় অনেকবার। বড় বোন হয়ে যদি আরও শুনতে চান তাহলে আমি বলতে রাজি। মূলত কাউকে কৈফিয়ত দেই না জীবনে, বড় বোন হিসেবে আপনাকে দিয়ে না হয় স্টার্ট করবো। নাজলির মুখ বন্ধ হয়ে যায়। লজ্জা ও অস্বস্তিতে মাথা নিচু করে ফেলে। নাজলির মুখ হঠাৎই নিস্তব্ধ হয়ে যায়। লজ্জা এবং অস্থির ভারে তার মাথা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে। মনে মনে নিককে অতৃপ্ত তীরবানের মতো বেয়াদব বলে অজস্র গালি বর্ষণ করে। নিক নিজ রাগের স্রোতকে সংযমে নিয়ন্ত্রণে রাখছেন। সেই নিয়ন্ত্রণের দৃঢ়তা আরিসের কাছে দৃশ্যমান। নিজে নিজেকে নিয়ন্ত্রণ করছে আরিসের, বুঝতে অসুবিধা হচ্ছে না। পরিস্থিতি বদলাতে ইশারা দিয়ে উপরে নিয়ে যেতে থাকে। নাজলি কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছে। এমন কথা বলে গিয়েছে যে এখন অস্বস্তিতে গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। নিস্তব্ধ মিনারের অন্তরালে সমুদয় নিঃশব্দ কেউ ছুঁয়ে থাকা অন্ধকার, যেখানে প্রতিটি কোণা আড়াল করে রেখেছে সময়ের নিঃশেষ হাহাকার। সেই মিনারটা দাঁড়িয়ে আছে জঙ্গলের নিকটে, একটা বিশাল সমুদ্রের পাশে। মিনারের এক বদ্ধ রুমে অষ্টাদশী কন্যা নিস্তব্ধ ঘুমে নিজেকে সম্পূর্ণভাবে বন্দি রেখেছে। তার শরীর একদম শিথিল হয়ে আছে, মনে অচেতন, তবুও চারপাশে নিঃশব্দ, যেন ঘুমন্ত মনটিও আংশিক সচেতন হয়ে উঠেছে। রুমে পিনপিন নীরবতা, কালো আর গাঢ় লাল রঙের আস্তরণে রুমটা কেমন যেন ছমছমে হয়ে উঠেছে। এই স্থিরতার মধ্যে প্রবেশ করে এক অবয়ব। তার ছমছমে উপস্থিতি ধারাবাহিকে নিজস্ব স্পন্দনে ভাসিয়ে দেয়। প্রতিটি পদক্ষেপে মৃদু শব্দ হচ্ছে, ছায়াটাও ধীরে ধীরে এগিয়ে আসে। তার উপস্থিতি বাতাসে লুকোনো শীতলতার কম্পন যেন কন্যার স্বপ্নকে ঘিরে রাখে। অবয়বটি উপস্থিতি একদম সূক্ষ্ম অবয়বটার কাছে এসে বিছানায় উঠে বসে। আবছা আলোয় মেয়েটির দিকে তাকিয়ে থাকে, যেন কতদিনের তৃষ্ণার্ত সে।
এখন দৃষ্টি রেখে শূন্যও বুকের তৃষ্ণা নিবারণ করছে। এই ঘায়েল করা তৃষ্ণার তো দৃষ্টি রমণীর ঘুম ভাঙাতে সক্ষম হচ্ছে না। অবয়বটা অন্ধকারেই মধ্যে রমণীর গলায় মুখ গুজে দেয়, পেজ উন্মুক্ত করে নিজের সাথে চেপে ধরে মিশিয়ে নেয়। চরম অস্বস্তিতে হুট করে রমণী ঘুম ভেঙে যায়। হুট করে ঘুম ভেঙে পড়ে, আতঙ্কে জমি চায় সে। নিজের পাশে কাউকে অনুভব করে ভয়ে শিরশির করে ওঠে মস্তিষ্ক, শূন্য হয়ে আসে। কোনো মতে শুষ্ক গলা ভিজিয়ে ছেড়ে দেয়। কে কে আপনি? ছেড়ে ছেড়ে প্রশ্ন করে। মুহূর্তেই বিদ্যুৎ বেগে ভেসে আসা একটা পরিচিত কণ্ঠস্বর, কানের কাছে ফিসফিসানো মাদকতা মিশ্রিত স্বর। কলিজা আমার। এই কণ্ঠস্বরটা তার অতি পরিচিত, কিন্তু এত নরম কণ্ঠ তার জন্য পরিচিত নয়। নিকের কলিজা আমার উচ্চারণ শোনাটা মাত্র এমনি সমস্ত অস্তিত্ব যেন অপ্রত্যাশিত আবেগের এক অদৃশ্য তরঙ্গ প্রতিধ্বনি হতে শুরু করেও থেমে যায়। মনে পড়তে থাকে সমস্ত নিষ্ঠুরতা, চোখের পানি চুম্বুর করে উঠছে। নিকের এই কোমল চাকটা কানে এখনো শব্দ করছে। চক্ষুদয়ের গভীরে এক ধরনের অপার বিস্ময় ও অব্যক্ত সংকোচের সূক্ষ্ম ছায়া দ্রুত নেমে আসে। এত নরমভাবে কথা বলার মানুষ তো গ্যাংস্টার বস নয়। তিনি একটা সময় তার সাথে নরম হয়, হয়তো মাতাল থাকলে, নয়তো ড্রাগস নিলে। মদের কোনো প্রকার গন্ধ যেহেতু সে পায়নি, তার মানে ড্রাগস নিয়ে এসেছে। এনি শক্তি প্রয়োগ করে নিককে সরানোর জন্য এনিকে নিজের সাথে আরো গভীরভাবে মিশিয়ে নেয়। এনির গলায় মুখ ডুবিয়ে মিহিসুরে বলে, নড়াচড়া করো না ব্লাড রোজ। এনি কণ্ঠ শক্ত করে নিকের উদ্দেশ্যে বলে। আপনি ড্রাগস নিয়েছেন তাই না? যেন এনি কথা শুনলই না, কেমন উন্মাদ আচরণ করছে। মনে হচ্ছে কতদিনের গচ্ছিত সম্পদ নিজের কাছে পেয়েছে। নিকের পাগলাটে স্পর্শে এনি তাতে ধত পিষে চশক্ত করে বলে, প্রশ্নের উত্তর দিলেন না। কিসের? ড্রাগস নিয়েছেন? কাউকে কৈফত দেই না আমি। এনি চোয়াল আরো শক্ত করে ফেলে। কৈফত চেয়েছে কখন সে? কৈফিয়ত চেয়েছে কে আপনার থেকে? সেই সাহস আর ক্ষমতা থাকলে হয়তো ভালোই ছিল। তোমার ঠিক কতটুকু ক্ষমতায় সেটা যদি আমার হৃদয়তে অনুভব করতে, তাহলে অযথায় চোখের পানি খরচ করতে না। এত ক্ষমতা থাকলে আপনার থেকে নিজেকে মুক্ত কেন করতে পারছি না? কেন এই চার দেয়ালের ভেতরে বদ্ধ এক রুমে মরণ যন্ত্রণা ভোগ করছি? ঘন ঘন শ্বাস ফেলে, চুমু অবদ্ধ হাতের বিচরণ থামিয়ে দেয়। এনে চুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজের সম্মুখে নিয়ে আসে। চোখে চোখ রেখে ক্ষোভ নিয়ে বলে, ড্রাগস নিয়েছে বলে মাতাল হয়ে যায়নি। আমার থেকে মুক্তি পাবে এই কথাটা পুনরায় রিপিট করলে জবান টেনে নিয়ে আসবো। তোর ধারণাও নেই বাইরে তোকে কেন্দ্র করে ঠিক কত আয়োজন চলছে। রবিশ। এনি ব্যথার সামান্য ঘুমিয়ে ওঠে। নিক এনিকে ছেড়ে ছিটকে ফেলে দেয়। এনির ওপর থেকে উঠে হেড পৌঁছে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ঘন ঘন নিঃশ্বাসের সাথে রাগে মিশ্রিত হওয়া ফুসফুস শব্দ পুরো রুমে বিরাজ করছে। এনি গলায় হাঁস রাখে, দাঁতের আঘাতে ক্ষত হয়ে গিয়েছে। এনি রাগ দেখিয়ে বলে, এত দ্রুত সরে গেলেন কেন? তাণ্ডব সম্পূর্ণ করে এরপর সমাপ্তি ঘটাতেন। দুর্বল সেতুর উপর ভারী যানবাহন চলে বিপজ্জনক বেবি গার্ল। এনি লজ্জা নাক মুখ কুচকে আসে, দাঁত কিরমিরিয়ে বলে। নির্লজ্জ চিতাবাক, অশ্লীল। নিক হাত ছড়িয়ে ফেলে চোখ থেকে। ধূসর চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। এত হিংস্র চোখের দিকে তাকানোর ক্ষমতা এনি নেই। নিক ছোঁচ কামড়ে ধরে বলে, তুমি আমাকে আমন্ত্রণ করতে পারো, আর আমি সেটা নিয়ে কিছু বললে অশ্লীল হয়ে গেলাম। এনি না চাইতেও তাকিয়ে যায়। লাল চোখ দুইটা দেখে, শুকনো ঠোক গিলে বলে, ড্রাগস নিয়েছেন তাই না? নিয়েছে। ড্রাগস শরীরের জন্য ক্ষতিকারক, জানেন না? জানার পরেও এইসব সেবন করেন কোন বিবেকে? নিক বিবাদেশ নাড়িয়ে শক্ত গলায় বলে, যার পুরো শরীরটা অন্ধকারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাকে নতুন করে অ্যালকোহল ড্রাগসে পোড়াবে কখন? আর যদি ক্ষতিও হয় তাতে তোমার কি? এনি ছটফট করে ওঠে, চোখ দুইটা চারিপাশে ঘুরতে থাকে। কারোর দৃষ্টি কারোর কঠিন প্রশ্ন থেকে পালাতে চাইছে। কোথায় পালাবে সে? আশ্চর্য, সে পালাবে কেন? প্রতিটি প্রশ্নের সম্মুখীন হতে সে জানে। এনি হাঁপিয়ে উঠছে এমন যুদ্ধ মনের ভেতর হওয়াতে খাট থেকে নেমে পা ঝুলিয়ে বসে, অন্যদিকে তাকিয়ে বলে, মানুষ হিসেবে পরামর্শ দিয়েছি, লাভ ক্ষতির মুনাফা যাচাই করে বলিনি।
নিক অদ্ভুতভাবে হাসলো, চুচ কামড়ে বলে, থ্যাংক গড কোন মানুষের সাথে তুলনা করেছ। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি জানোয়ার ভেবে নিয়েছ, যাদের কোনো হার্ট নেই, কষ্ট হয় না। এনি বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে পড়ে। নিক এনির পুরো শরীর দেখছে, আগের থেকে অনেকটা স্বাস্থ্য হয়েছে। রুমের ভিতরে বন্দি থাকার ত্বক আরো জল করছে, পুরনো দৃশ্যমান দাগগুলো মেডিসিনের প্রভাবে কমে এসেছে, তেমন বোঝাও যাচ্ছে না এখন আর। নিকের অবাধ্য চোখ চলে যায়, ঘন ঘন নিঃশ্বাস টেনে অস্থির হয়ে উঠছে, গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর 2টা বুতাম অস্থির হয়ে খুলে ফেলে। এনি নিকের দিকে ঘুরতে নিক থমকে উঠছে। ওনা নেই তোমার? ওনা গায়ে জড়াও, ইডিয়েট। নিকের এমন প্রগাঢ় ধমকে এনি কেঁপে উঠছে, নিজের দিকে তাকাতে লজ্জায় গা শিরশির করে উঠছে। দ্রুত বিছানার পাশ থেকে ওড়না নিয়ে শরীর মুড়িয়ে ফেলে, খাপা গলায় বলে, এত দিকে নজর যায় কেন আপনার? আমার দৃষ্টি মারাত্মক প্ল্যাট্রোস, ঠিক কোথায় কোথায় যায় তোমার ধারণারও বাইরে। শুনলে টিকতে পারবে না, তাই মৌনতাই ভালো। এনি গলা শুকিয়ে আছে, নিক শুনি। চোচ কামড়ে ধরে হিসে বলে। টিকতে পারবে না। এনি সাহস সঞ্চয় করে বলে। তাও বলুন। নিক অধরে বাঁকা হাসি তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে নিকের দৃষ্টি অনুসরণ করতে এনি ছটফটে উঠছে। গজব পড়ুক আপনার এই অশ্লীল দৃষ্টির উপর। নিক থুচ কামড়ে শব্দ করে হেসে উঠছে। এনি চোখের পাতা ছাপছে, অন্যদিকে তাকিয়ে নিজেকে ভালোভাবে পরিপাটি করে চুপচাপ বিছানার এক অংশে বসে পড়ে। নিক এনির হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, ছোট্ট শরীরটাকে আবারও নিজের সাথে চেপে ধরে বলে, এমন কোনো কিছু আমার অদেখা নয়, তাই লজ্জা লজ্জা ভাব দেখাবেন আমার সামনে। থেমে ঠোঁট চেপে পড়ে, বিগত 10 দিন ধরে তোমার কাছে আসেনি, নিশ্চয়ই খুশি হয়েছে অনেক। আই নো, মরে গেলে আর অনেক খুশি হতে। এনি রিয়াকশন বোঝা গেল না, শুধু শোনা গেল মিহি স্বরের 2টো লাইন। মৃত্যু কামনা করার আমি কে? আর শয়তান এত দ্রুত মরে না, চিন্তা করবেন না, আপনিও মরবেন না। নিক এনির কানে কামড় দিয়ে বলে। এই অভিশাপের ভাগ্য কাউকে দেব না। সকাল প্রায় 10টার দিকে আরিশ কিছুক্ষণের মধ্যেই ইতালি চাপে 30 কোটি টাকার কন্ট্রাক্ট। নিক কিছু পেপার সাইন করে গম্ভীর গলায় বলে, এই ব্রেসলেট হাত থেকে 1 মিনিটের জন্য খুলিস না। আরিশ মুচকি এসে বলে, এমনভাবে কেয়ার করছিস যেন আমি তোর বউ। নিজের বউয়ের দিকে নজর দে ভাই। নিক বিরক্তি নিয়ে তাকায় আরিশের দিকে। সিরিয়াস কথার মধ্যে এমন অহেতুক কথা আর আদৌ কোনো মানে হয়? নিক চল শক্ত করে বলে, যদি আমার ব্রেসলেটের সাথে সবকিছু ডিসকানেক্ট হয়, তাহলে তোর গলাটা কেটে ইতালি ভাসিয়ে দিয়ে আসবো। নিকের চিন্তা দেখে আরিশ গা কাঁপে শব্দ করে হেসে উঠছে। ভাগ্যিস আমি ছেলে হয়ে জন্মেছিলাম, তাহলে প্রতি রাতে তোর কত কামড় যে আমাকে খেতে হতো। যদি আমাকে পেতি তাহলে এক রাতেও মিস দিতি কিনা সন্দেহ। হয়তো সেই সুযোগে এক চান্সে 10 বাচ্চার মাও হয়ে যেতাম। আরিশের কথা অধিরাজ সামান্য কাছে, এইসব শুনে এমনিতেও সে অভ্যস্ত। নিকের যেন গায়েই লাগেনি এইসব কথা। সে প্রায়ই শোনে, সব সময় শোনে। বাকি কাগজে সাইন করতে করতে বলে, গ্যাংস্টার বসের মেশিন এতটা দুর্বল নয়, যাকে দেখবে তার জন্য স্টার্ট হয়ে যাবে। তার জন্য একজন নির্দিষ্ট ব্যক্তি আছে, যার ছোঁয়া ছাড়া পৃথিবীর কারো পক্ষে নড়ানো সম্ভব নয়। আরিশ থমথমে মুখে চুপ হয়ে যায়, নিকের দিকে তাকিয়ে বলে, ডিরেক্ট বেইজ্জতি না করলেও পারতি। এই কাগজগুলো আরিশের দিকে দিয়ে ধমক দিয়ে বলে, দ্রুত বিদায় হয় এখান থেকে। আরিশ কথা বাড়ালো না, সময় তার কাছে এমনিতেও কম। অন্য সময়ের মতো মন প্রফুল্ল নয় তার। বারবার মনে হচ্ছে কোনো এক অমূল্য রতন রেখে যাচ্ছে সে, কিন্তু কি সেটার খোঁজ পাচ্ছে না। দুপুরের কাছাকাছি সময় নাবিদ আর নেক মুখোমুখি হয়ে বসে আছে। নাবিদ পাশে দরজার দিকে তাকিয়ে বলে, আমার ভাই কেমন আছে? বেঁচে আছে। নাবিদ ঘন ঘন শ্বাস ফেলে বলে, দেখা করা যাবে? অ্যাজ ইউ উইশ। এতদিন মনে হয় না তোর ভাই আছে। নাবিদ শান্ত গলায় বলে, নিজেকে পুরোপুরি শুদ্ধ করতে চেয়েছিলাম, অশুভ কিছুর সঙ্গ দিতে চাইনি। অশুভ সঙ্গ পেলে শুদ্ধতা আমার জন্য কঠিন হয়ে পড়তো। নিক ব্লেজার ঠিক করে বলে, কিন্তু সে তোকে না পেয়ে আর উন্মাদ হয়ে উঠেছে। হুপস, নরখাদকের দিলে এত মাবুদ থাকে জানতাম না। নাবিদ মলিন হাসল।
এনিকে একটু দেখতে দিবি? গ্লাস নাড়ি বলে, তাহলে চল, অ্যানের কাছে তোর অতীতটা জানিয়েছে। প্রয়োজন নেই দেখার। আমার অতীত জানলে নিশ্চয়ই অনেক ঘৃণা করবে, তাই না নিক? এদিকে এনি দরজা উকি দেয় কারোর খোঁজে। মাথা ব্যথা করছে প্রচন্ড। এই মুহূর্তে ব্যথা নিবারণের জন্য ঘরোয়া কিছুর প্রয়োজন, কিন্তু নিকের ভয়ে রুম থেকেও বের হতে পারছে না। বহু যুদ্ধের পর রুমের বাইরে পা রাখে, পা চিপে চিপে সামনে এগোয় আসে। ডিভানে বসা দুজন পরিচিত যুবককে দেখে সেখানে থমকে যায়। এনির পায়ের শব্দ নাবিদ না বুঝলেও নিকের কানে আসে। ঘাড় ঘুরিয়ে এনির দিকে তাকায়, কিন্তু এনির দৃষ্টি নাবিদের দিকে। নাবিদ আর নিককে দেখে এনি দু কদম পিছিয়ে যায়। ভয়ে থরথর করে কাঁপছে সে। মনে একটাই ভয়, নিক যদি নাবিদের কোনো ক্ষতি করে ফেলে। এনি বহু কষ্টে বলে, নাবিদ ভাই, আপনি এখানে? নাবিদ কোনো উচ্চারণেই নিজেকে প্রকাশ করলো না। নির্মম স্থিরতা, তার দৃষ্টি অনড় হয়ে রইল এনির উপর, যেন বহু যুগ পর মরু প্রান্তে আকস্মিক জলাভাসের সাক্ষাৎ মিলেছে, এবং সেই তৃষ্ণার্ত দৃষ্টিখানি দিয়ে সামনে মায়াবীর অস্তিত্ব শুষে নিতে চাইছে। কিন্তু এই নির্বাক যুবক কি বিন্দুমাত্র অনুধাবন করছে যে ঠিক তার সামনেই আরেকজোড়া দৃষ্টি অগ্নির মতো রক্তাভ হয়ে উঠেছে, যে দৃষ্টি নিঃশব্দে হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছে। এনি সিঁড়ির রেলিংয়ে শক্ত করে আঁকড়ে ধরে। নিকের দিকে তাকাতে তার বুকের ভিতর শুষ্ক শীতের হাওয়ার মতো ভীতি জমে উঠছে। নিকির চোখে এমন এক বন্য হিংস্রতার আভা দেখে যেন মাত্রই সে ঝড়ের আগমনী বার্তা পাঠিয়েছে। এই অঘোষিত তাণ্ডবের সূক্ষ্ম ইঙ্গিত অনুভব করে এনি দ্রুত মুখ ফিরায় নাবিদের থেকে, কিন্তু নাবিদ তখনও নিশ্চল পাথরের মতন তাকিয়ে আছে তারই দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল আভায় তৃপ্তিময়। এনি চারিপাশে দৃষ্টি বুলিয়ে নিজেকে সামলে নেয় এবং অবশেষে কণ্ঠকে কঠোরতার ধারালো করে বলে, নাবিদ ভাই, স্বাভাবিক হন। নাবিদ অধরের কোণে ক্ষীণ হাস্যরেখা টেনে বলে, কেমন আছো তুমি? এনিও বহুদিনের পরিচিত স্নিগ্ধ ভঙ্গিতে মৃদু হাসি ছড়িয়ে বলে, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নাবিদ ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার কণ্ঠে তখন গভীর এক দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি করে বলে, পুরো বাড়িটা এখন একেবারে প্রাণহীন। সেই ছোট্ট এনির হাসির দীপ্তি ইরানের আলিশান অট্টালিকাতেও আজ আর প্রতিফলিত হয় না। যেদিন সেই ছোট্ট পাখিটাকে এক দুষ্টু ক্ষমতাধারী রাজা নিঃশব্দে আমার বুকে থেকে বিচ্ছিন্ন করে অদৃশ্য কুঠুরিতে আবদ্ধ করেছে, সেদিন থেকেই নাবিদের অনুভূতিগুলো শুষ্ক পাথরে পরিণত হয়ে গিয়েছে। ক্ষমতা আছে হয়তো অনেক, রাজার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারছি না। পাখিটাকে আবার নিজের আশ্রয়ের ছায় ফেরাতে পারছি না। যে গৃহে এনি নেই, সেই গৃহে নাবিদ কিভাবে ভালো থাকে বলতো পাখি? এনি কোনো রকম চোখের পানি আটকে রাখে, অন্য দিকে দৃষ্টি সরিয়ে পড়ে। এখানে কেন এসেছেন নাবিদ ভাই? আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হয় সেটা সহ্য করতে পারবো না আমি। নাবিদ হালকা হেসে পড়ে, চিন্তা করো না, আমাকে আঘাত করলেও প্রাণে মারবে না। গ্যাংস্টার বস কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এনি অবাক হয়ে বলে, মানে? নাবিদ নিকের দিকে তাকায়। নিকের হিংস্র ঈগল দৃষ্টি এনির দিকে। নাবিদ নিকের দিকে তাকিয়ে বলে, ওর দিকে এইভাবে কেন তাকাচ্ছিস? নিক ক্ষোভ নিয়ে শক্ত গলায় বলে, নিজের বউয়ের দেখে কিভাবে তাকাবো সেটা কি তোর থেকে পারমিশন নিতে হবে, বাস্টার্ড? এনি নিকের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলে। আজ তার উপর কি ঘূর্ণিঝড় যাবে সেটা এখনোই সে আন্দাজ করতে পারছে। ভয়ে শিরশির করে উঠে পায়ের নেজ। উপরে উপরে যতই সাহস দেখাক, অভ্যন্তরীণভাবে সে নিককে জমির মতো ভয় পায়। তাকে ভয় পাওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, গ্যাংস্টার বসের চোখ। নাভির চল শক্ত করে তেড়ে যায়। কেন এমন করছিস আমার সাথে? আমার সব কিছুই তো তোর জানা নিক। জীবনটাকেই পরিবর্তন করে ফেলেছে এই মেয়েটার জন্য। সমস্ত কিছু জানার পরও কেন এমন করছিস? সবকিছু জানি বলে এখনো বেঁচে আছিস নাভিদ, নাহলে একটু আগের ঘটনার জন্য তোর দৃষ্টি তুলে ফেলতাম। নাবিদের কণ্ঠ নরম হয়ে আসে, অসহায়ের মতো তাকায় নিকের দিকে। নিস্তেজ হয়ে নিকের পায়ের কাছে বসে পড়ে হাত জোর করে বলে, নিক, এইভাবে কেড়ে নিস না। বাঁচতে পারবো না আমি ওকে ছাড়া। আমার নিজেরও জানা নেই ঠিক কতটা আসক্ত আমি ওর ওপর। তাকে ছাড়া প্রতিটা সেকেন্ড মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। বিশ্বাস কর, মাঝে মাঝে দম বন্ধ লাগে প্রচণ্ড। নিজের আসল পরিচয় বিসর্জন দিয়েছি।
যাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম তাকে কেড়ে নিচ্ছিস কিভাবে? অভ্যাস পাল্টে ফেল। মরিচকের পিছনে না দৌড়ে বাস্তবতা দেখ। সে মরিচিকা নয়, সে আমার বাস্তবতা, যাকে ঘিরে আমি নাবিতে পরিণত হয়েছি। নিক নাবিদের দিকে শান্তভাবে তাকে সামান্য ঝুঁকে ঝাঞ্ঝা গলায় বলে, এই রমণীকে তথাকথিতভাবে সৃষ্টিকর্তা আমার বাজারের অংশ থেকে তৈরি করেছে। তুই এমন একজনকে নিজের আসক্তিতে পরিণত করেছিস যে গ্যাংস্টার বসের প্রপার্টি। আর আমি আমার প্রপার্টির বিন্দুমাত্র ভাগ কাউকে দেই না, না ব্যবসার ক্ষেত্রে না নিজের ব্যক্তিগত ক্ষেত্রে। অন্যের জিনিসের থেকে ভাগ ভাবি ভেবে থাকলে এখনো তুই ভ্রমের মধ্যে আছিস নাবিদ। নাবিদ অসহায় কঞ্চে বলে। কিন্তু নিক, এনিকে আমি ভালোবাসি। নিক চকচক্ত করে নাবিদের গলার শক্তভাবে চেপে ধরে। শান্ত আছে, শান্ত থাকতে দে নাবিদ। এমন লাইন আবার উচ্চারণ করলে জিব্বা কেটে ফেলবো। এমন লাইন আবার উচ্চারণ করলে জিব্বা কেটে ফেলবো রাস্কেল। বলেছি না আমার প্রপার্টি থেকে চোখ তুলে তাকানো তোর জন্য নিষিদ্ধ। নাবিদ উঠে দাঁড়ায়, শক্ত গলায় বলে। নিক তোর প্রপার্টি, কিন্তু আমার ভালোবাসা। ঠোঁট কামড়ে হেসে বলে, আমি একটু ভালোবাসি না, ট্রাস্ট মি। এসব ফাকিং ভালোবাসা নিক জীবনের ডিকশনারিতে নেই, জাস্ট আসক্তি আমার। নাবিদ রাগে ফুসফুস করতে করতে বলে, মেয়েটাকে এইভাবে রুমে বন্ধ করে রেখেছিস কেন? নিজের বউকে কি রাস্তায় ছেড়ে দেবো রে পাগলা? রুমবন্দি করিতে শান্তিতে থাকতে পারছে না, চারদিকে কুকুরের মতো জিব্বা বের করে রেখেছে। রুম থেকে বের হলে তো অস্তিত্ব পাওয়া যাবে না। সবার দিকে না থেকে নিজেকেই দেখ, একদম রুম পর্যন্ত চলে এসছিস। নাবিদ দত পিষে বলে। আমি আর সবাই এক নয় নিক। নিক ঠান্ডা শীতল গলায় বলে, সেজন্য তো এখনো বেঁচে আছিস। অন্যদের মতো লালসা দৃষ্টি রাখ, দেখ 2 সেকেন্ড বেঁচে থাকিস কিনা। যেটা সম্ভব নয় সেটাই অফার করছিস। এনি নীরব দর্শক হয়ে সব শুনছে, মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নাবিদ ভাইয়ের সাথে নিকের অতীতের কোনো যোগসূত্র আছে তার বুঝতে বাকি নেই। শুধু সাধারণ কোনো যোগসূত্র নয়, প্রচুর গভীর সম্পর্ক ছিল এক সময়। সেই জন্যই প্রতিটি গার্ড ওনাকে চেনে। যদি না চিনত তাহলে এত এত সিকিউরিটির মধ্যে উনি বারবার ভিতরে প্রবেশ করেন কিভাবে? আরিশ ভাইকেও তো কেউ আটকাতে পারে না, ওনাকেও কেউ বাধা দিচ্ছে না। ভেতরে আসতে নিশ্চয়ই গার্ডদের সাহস বা ক্ষমতা কোনোটাই নেই ওনাকে আটকানোর। আর তার একটাই কারণ হতে পারে নিকের সাথে নাবিদের অতীতের গভীর সম্পর্ক। এনির মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন সম্পর্ক ছিল তাদের মধ্যে যার কারণে গ্যাংস্টার বস ওনাকে প্রাণে মারে না? এনি নিজের প্রশ্নটা চাপিয়ে রাখতে পারেনি, আতঙ্কিত হয়ে বলে। কিসের সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে? আপনারা এনি আর কিছু বলতে পারেনি। গ্যাংস্টার বসের খাবার সম্মুখীন হয়, ঝড়ের গতিতে ওর গলাটা চেপেই ধরে, চোখের পলক ফেলার আগে টেনে হিচড়ে উপরে নিয়ে যেতে থাকে ব্যথা। এনি জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম, শুধু শুনতে পাচ্ছে নাপিতের আতঙ্কিত সুর। নিক, মিনতি করছি, মেয়েটাকে আঘাত করিস না, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। নিক থেমে যায়, হাতটা থামিয়ে হাতের বাঁধন নরম করে ফেলে। এনি যেন জীবন ফিরে পায়। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মুখে হাত দিয়ে ফুপিয়ে উঠছে। নিক অদরে রহস্যময় হাসি ফুটিয়ে এনিকে এক হাত দিয়ে আলিঙ্গন করে, বুকের এক পাশে সাথে শক্ত করে মিশিয়ে নেয়। নাবিদের দিকে তাকায়, নাবিদ চোখ ছলছল করে উঠছে। কোনো প্রেমিক পুরুষ এই দৃশ্য, এমন দৃশ্য দেখতেই সক্ষম হবে না। এনি নিকের কাছ থেকে সরে আসতে চাইলে নিক আরো শক্তভাবে চেপে ধরে, কানে হিসিয়ে বলে, এখন আমি যা বলবো সবকিছু সম্মতি দিবে, নাহলে ধ্বংসলীলা দেখবে তুমি বেবি গার্ল। নাবিদের রক্তাক্ত কলিজা যদি দেখতে না চাও তবে আমার কথায় সম্মতি দিবে, মিথ্যে হলেও বলবে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। এনি আশ্চর্য হয়ে নিকের দিকে তাকায়। মিথ্যে বলতে বাধ্য করছেন? করছি, তবে মিথ্যের জন্য নিজেকে বাহবা দেবে। আপাতত যা বলছি তাই করো, নাহলে নাবিদের রক্তাক্ত লাশ দেখার প্রস্তুতি নাও। এনি কলিজা মুচড়ে উঠে কান্না মিশ্রিত চোখে নিকের দিকে তাকায়। নিক সেসব পাত্তা না দিয়ে নাবিদের উদ্দেশ্যে বলে, দৃষ্টি ওপরে তোল নাবিদ, আর নিজ চোখে বাস্তবতা দেখে নে। তুই সামনে কোনো গ্যাংস্টার নয়, বর্তমানে এখানে একজন আদর্শ স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিলে কি হয় জানিস তো? এমনি কান্নার মাঝেও চোয়াল ছুলে আসে। আদর্শ স্বামী স্ত্রী? কিন্তু সেটাকে উনি আদর্শ স্বামী? পৃথিবীর সব থেকে মিথ্যে কথা হয়তো এর থেকে বেশি নয়।
নাবিদ হালকা হেসে বলে, জোর করে সব করা যায়। দেখ তোর ভয় কেমন সিটিয়ে আছে। নিক কপাল কুচকে এনির দিকে তাকায়, হাসি দিয়ে বলে। তুমি আমাকে ভয় পাও ব্লাড রোজ? এনি দুই পাশে মাথা নাড়িয়ে না সম্মতি যেন নিক গম্ভীর হয়ে বলে। মুখে বলো। না। নিক বিশ্বজয়ের হাসি দিয়ে নাবিদের দিকে তাকায়। নাবিদ প্রশ্নবিদ্ধ চাহনিতে এনির দিকে তাকিয়ে বলে, যে তোমার জীবন নরকে পরিণত করেছে তুমি তাকে ভয় পাও না? এনি দুই পাশে রোবটের মতো সামান্য মাথা নাড়িয়ে না সম্বোধন করে নিক বাঁকা হেসে বলে, তুমি যে আমাকে উন্মতের মতো ভালোবাসো সেটা থেকে জানি তো ব্লাড রোজ। এনি চোখ তুলে তাকায় নিকের দিকে। নিকের শক্ত দৃষ্টি দেখে, চোখ বন্ধ করে বলে, ভালোবাসি ওনাকে। নাবিদ দুই কদম পিছিয়ে যায়, কথা আটকে আসছে গলায়। এনির দিকে তাকিয়ে বলে, তো তুমি ওকে ভালোবাসো? পাখি তোমাকে নিশ্চয়ই ফোর্স করছে। ভয় পাচ্ছ তুমি? এনি ছোচ কামড়ে কান্না আটকে রেখে বলে। নাবিদ ভাই আপনি এখান থেকে চলে যান। নাবিদ মলিন হেসে বলে, পালাতে চাইছো? মিথ্যে থেকে নিজেকে আড়াল করছো? বাঁচাতে চাইছি আপনাকে। তোমাকে না পেলে এমনিতেও মরে যাব। আজ যদি তুমি কসম করে বলতে পারো তাকে ভালোবাসো, খোদার কসম পাখি, জীবনেও ভালোবাসার চাদর বিছাতে আসবো না। এনি এই কান্নার ফলে হিচকি উঠে গিয়েছে। কি উত্তর দেবে এখন? কসম কেটে মিথ্যা বলার মতো পাপ সে জীবনও করতে পারবে না। প্রশ্নটার উত্তর একদিন আমি আপনাকে দেব নাবিদ ভাই। এই মুহূর্তে কোনো উত্তর দিতে আমি আগ্রহী নই। যদি আপনি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তবে ভালোবাসার দাবি থেকে বলছি, চলে যান এখান থেকে। একটা আদর্শ চরিত্রবান মেয়েকে বিয়ে করে নেবেন। এমন মেয়ের পেছনে আর ছুটবেন না যার দিকে হাজারো পুরুষ লালসার দৃষ্টি দিয়েছে, যাকে বিছানায় নেওয়ার জন্য কুকুরের মতো জিভা বের করে রেখেছে। পবিত্র পুরুষ একজন পবিত্র নারীকে ডিজার্ভ করে। আর আবারও রিপিট করছি আমি, কোনো বাক্য ব্যয় না করে চলে যান আপনি নাবিদ ভাই। নাবিদ অনুভূতিহীন ভাবে তাকিয়ে থাকে এনির দিকে। শক্ত শরীরটা সামান্য নড়াচড়া করে বলে, নজর আর নসিবের মধ্যে পার্থক্য কি জানো পাখি? নজর ঠিক তাকেই পাগলের মতো চায় যে নসিবে এত সহজে থাকতে চায় না। থেমে নিঃশ্বাস নিয়ে বলে, জানি একটা কথাও তুমি মন থেকে বলনি। তুমি ভয় পাচ্ছ। তোমার চোখে স্পষ্ট ভয়ের আভাস দেখতে পাচ্ছি। তোমাকে দেখার জন্য ছটফট করছিলাম, দেখে ফেলেছি। এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো আজ। জানি ঘুম হবে না, তবুও ঘুমাবো, কারণ আজ আমি তোমাকে দেখেছি। প্রতিটা মিথ্যে কথার সত্য জানতে আসবো একদিন। সেদিন ভয় নয়, সাহসিকতা নিয়ে উত্তর দিবে। যদি বলো নিককে তুমি ভালোবাসো, তবে কোনো দিন তোমার সামনে ভালোবাসার চাদর বিছাতে আসবো না। তবে সেদিন ভয় নিয়ে নয়, চোখে চোখ রেখে সত্যি কথা বলবে। অপেক্ষা করব আমি, প্রয়োজনে 1000 বছর, মৃত্যুর আগে পর্যন্ত। নাবিদ ঘুরে দাঁড়ায়, এক বুক চাপা কষ্ট নিয়ে মিনারের ভেতর থেকে বেরিয়ে যায়। এনি স্তব্ধ হয়ে নাবিদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। নিক এনির হাত চেপে ধরে রুমে নিয়ে আসে, এরপর দরজা বন্ধ করে দেয়। এনি এখনো নাবিদের কথাগুলো ভাবছে। বিছানায় বসতে যাবে তার আগেই নিক বাহু চেপে ধরে বলে, রুম থেকে বের হয়েছে কেন? এনি জেদ নিয়ে বলে, ইচ্ছে হয়েছে তাই। নিক রক্তচক্ষু নিয়ে তাকায় এনির দিকে, চোয়ালটা সামান্য চেপে ধরে বলে, বারণ করেছিলাম না যেতে? বারণ করে সত্যি কেন গিয়েছ? শুনতে পাননি আপনি? ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। নগর দেখতে ভালো লাগে, এই চেহারাটা দেখানোর জন্য লাফ মেরে চলে গিয়েছিলে। এনি তীব্র ক্ষোভে নিকের বুকে কামড় বসিয়ে দেয়। নিক নাক মুখ কুচকে দাঁড়িয়ে থাকে, রাগে কেঁপে উঠছে শরীরটা। এনি প্রায় অনেকক্ষণই একই জায়গায় দাঁত বসিয়ে রাখে শক্তভাবে, মুখে নোনতা অনুভব করে ছেড়ে দেয়। এমন চরিত্রহীন মেয়েকে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, যার চরিত্র সমস্যা আছে, 4-5টা নগর বানিয়ে রেখেছে। নিক আচমকা এনিকে চেপে ধরে নিজের সাথে, মাথার হাত বুলিয়ে শান্ত গলায় বলে, এই সামান্য শরীরে এত তেজ তোর কোত্থেকে আসে জান? আগের মতো কঠোর হতে পারি না, আঘাত করতে পারি না শক্তভাবে। কি করেছিস আমার উপর? কি মায়ে ফেলেছিস আমায়?